নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো জানে 2024 সালেও ক্ষমতায় ফিরবেন নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনের সমাপ্তি দিনে এমনই অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নিজেই। নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশনের সমাপ্তি দিনেও প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বক্তব্যের লক্ষ্যবস্তু ছিল 2024 লোকসভা নির্বাচন। তিনি বলেন, ইতিমধ্যে বিশ্বের অন্যান্য রাষ্ট্র তাকে আমন্ত্রণ জানিয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। এর অর্থ একটাই, বিশ্বের অন্যান্য দেশও জানে ক্ষমতায় ফিরবে ভারতীয় জনতা পার্টি, ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ক্ষমতা ভোগের জন্য মোটেও সরকার গড়তে চান না তিনি। দেশের জন্য কাজ করাই তাঁর একমাত্র লক্ষ্য। নরেন্দ্র মোদী বলেন, নিজের ঘরের কথা ভাবলে তিনি দেশের কোটি কোটি মানুষের জন্য ঘর বানাতে পারতেন না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উজ্জীবিত করতে গিয়ে তিনি বলেন, নূতন ভোটার থেকে শুরু করে গ্রামের প্রতিটি প্রান্তে মানুষের ঘরে পৌঁছতে হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। আগামী 5 বছরের জন্য মানুষ যেন বিজেপিকেই ভরসা করেন, যার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। কারণ মোদীর কথায় আগামী 5টি বছর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত। নিজেই এই লক্ষ্যমাত্রা পরিষ্কার করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, आज भाजपा युवा शक्ति, नारी शक्ति, गरीब और किसान की शक्ति को विकसित भारत के निर्माण की शक्ति बना रहा है। पहले लोगों को लगता था कि सरकारें बदलती हैं, व्यवस्था नहीं बदलती। हमने सच्चे अर्थ में सामाजिक न्याय की भावना से हर व्यवस्था को पुरानी सोच, पुरानी अप्रोच से बाहर निकाला। जिनको किसी ने नहीं पूछा, हमने उन्हें पूछा है। इतना ही नहीं, हमने उसको पूजा है। সান্দন টিভি। 2024 লোকসভা নির্বাচনের আগে মেয়াদ বাড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। আগামী জুন মাস পর্যন্ত সর্বভারতীয় সভাপতি পদে থাকছেন জেপি নাড্ডাই। রবিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধিবেশন এমনই ঘোষণা দিয়ে দিলেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদি মোদি ধ্বনিতে রবিবার নয়াদিল্লির প্রগতি ময়দানে সমাপ্তি ঘটল ভারতীয় জনতা পার্টির দুদিন ব্যাপী রাষ্ট্রীয় অধিবেশনের। আর এই রাষ্ট্রীয় অধিবেশনের সমাপ্তি দিনে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মেয়াদ বাড়ল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। আগামী জুন মাস পর্যন্ত সর্বভারতীয় সভাপতির পদে থাকছেন জেপি নাড্ডাই। রাষ্ট্রীয় অধিবেশন থেকে ঘোষণা দিতে গিয়ে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, নাড্ডার দায়িত্বে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি পারফরমেন্স দারুণ। তার এই কারণেই 24 লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডাকে সর্বভারতীয় সভাপতির দায়িত্ব থেকে সরাতে চাইছে না বিজেপি। 2019 লোকসভা নির্বাচনে জয়লাভের পর অমিত শাহ সর্বভারতীয় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর থেকে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির পদে দায়িত্ব পালন করে চলেছেন জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দায়িত্বে ভারতীয় জনতা পার্টি বিহারে সবচেয়ে ভালো ফল করেছে, সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে মহারাষ্ট্রে, গুজরাটে এসেছে বিশাল ব্যবধানে জয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে উঠে আসে পশ্চিমবাংলার বিষয়টিও। 7-8 বছর আগে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট ছিল 10%, বিধায়ক ছিল 3 জন, আর বর্তমানে বিধায়কের সংখ্যা এসে দাঁড়িয়েছে 77-এ, আর বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে 38%। যার কারণে লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডার ওপরেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সান্দন টিভি। ভারতীয় জনতা পার্টি এমন কোনো ভালো কাজ করেনি যে দেশবাসী তাদের সমর্থন করবে। বিজেপির ভালো মানুষেরাই এবার লোকসভা নির্বাচনে মুখ্য জবাব দিতে প্রস্তুত হয়ে রয়েছে। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকের পর এই কথাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ভারতীয় জনতা পার্টির মান সম্মান নেই,
কিছু লুটেরা দলটা চালাচ্ছে। ভালো কর্মীর কোনো মূল্যায়ন হয় না দলে। দলে ভালো কর্মীরা আজ অবহেলিত, তাদের মান সম্মান হারাতে হয়েছে। এই দলে কদর বেশি মাসলম্যান, ড্রাগস মাফিয়া, নিগো মাফিয়া, জমির দালাল এবং অনৈতিকভাবে যারা রোজগার করছে তাদের। তাই আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকা ভালো লোকেরা এবার জবাব দিতে প্রস্তুত বর্তমান সরকারকে। রবিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকের পর এই কথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দক্ষিণ জেলার ৭টি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে হয় এ সভা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে। বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন, এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। এ সরকারের আমলে এক শতাব্দী নয়, মধ্যযুগে চলে যাচ্ছে মানুষ, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসন্ন নির্বাচনে দেশবাসী এবং এ রাজ্যের মানুষ সঠিক সময়ে এর জবাব দেবে ভারতীয় জনতা পার্টিকে। কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জবরদস্ত লড়াই হবে। বর্তমান কংগ্রেস দলের অবস্থান প্রতিনিয়ত মজবুত হচ্ছে। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, রাজ্যে ভয় ভীতির পরিবেশ কায়েম রয়েছে, তারপরও বিধানসভা আগে অবস্থা থেকে বর্তমানে আরো অনেক ভালো অবস্থায় রয়েছে দল এবং দলের কর্মীদের পুনরায় লড়াই করার মানসিকতা রয়েছে। আরো বলেন, নরেন্দ্র মোদী এমন কোনো কাজ করেনি যে দেশবাসী সমর্থন করবে। আমার বিশ্বাস যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে আছেন তাদের তো মান সম্মান নেই। বললাম না, কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে। ভালো কর্মীর অভাব নেই ভারতীয় জনতা পার্টিতে, তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। আমার বিশ্বাস ওই ভালো কর্মী তো বেশি, কিন্তু তারা আজকে অবহেলিত, তাদের মান সম্মান খুঁয়েছে। মানুষের জন্য কিছু করতে চাইছে তারা, কিন্তু সুযোগ নেই। যারা মাসলম্যান, যারা ড্রাগ মাফিয়া, যারা ড্রাগ পেডলার, যারা নেগোসিয়েশন বাণিজ্যের সাথে জড়িত, যারা জমির দালালের সাথে জড়িত, যাদের অর্থ অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রোজগারপাতি করছে, তাদেরই এই দলের মধ্যে কদর বেশি। কাজে আমার এপিল থাকবে এবং বিশ্বাস ওই সমস্ত ভালো কর্মীরাও এবার নির্বাচনে সমুচিত জবাব দেবে। এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম রয়েছে দেশে, গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত দেশের মানুষ। একবিংশ শতাব্দী না, আমরা মধ্যযুগে আবার চলে যাচ্ছি চিন্তা ভাবনা। এটা সবচেয়ে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস দেশের মানুষ, এ রাজ্যের মানুষ সমুচিত জবাব দেবে আগামী নির্বাচন। কংগ্রেস দলের আয়োজিত সাংগঠনিক বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা কর্মী সমর্থকরা। শান্তন টিভি। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে গৃহবধূর স্বামী সহ অন্যান্যরা। ঘটনা বাগমায়। সবকিছু ঠিক ছিল। মায়ের দর্শন করে ঘরে ফিরছিলেন নবগৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তাঁর স্বামী। আগরতলা সূর্য চৌমুহনী এলাকায় তাদের বাড়ি, কিন্তু মাঝ পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হলো 28 বছর বয়সী নবগৃহবধূ দেবাদ্রিতার। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে মায়ের দর্শন করে গৃহবধূ দেবাদ্রিতা চৌধুরী ও তাঁর স্বামী আগরতলা ফিরছিলেন, কিন্তু বাগমা আসার পর তাদের গাড়ির সাথে অন্য আরেকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নবগৃহবধূ ও তার স্বামী আটকে পড়ে গাড়িতে। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি গাড়ির দরজা ভেঙে তাদের বের করে হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী আদিত্য সাহারও অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। অপর গাড়ি চালক সমীর রায় ও তার স্ত্রী লক্ষ্মী সাহাও গুরুতর আহত হয়েছে দুর্ঘটনায়। তাদের রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। জানা যায়, আহত বাকি দুজনের নাম উৎপল সাহা ও রানা সূত্রধর বলে জানান চিকিৎসক। একটু আগে আমাদের হাসপাতালে আরটিএ কেস আসে। এদের মধ্যে একজন
ব্রড ডেড, আর বাকি 3 জনের অবস্থাও খুব একটা ভালো নয়, আশঙ্কাজনক। একজনের হাতে ইনজুরি আছে, আর একজনের সম্ভবত পায়ে ফ্র্যাকচার এবং বুকেও ফ্র্যাকচার থাকতে পারে। আমরা ইতিমধ্যে স্ক্যানের জন্য পাঠিয়েছি। আর ওদের বাড়ি আগরতলাতে সূর্য চমনি এলাকায়, তো ওরা আগরতলায় রেফার নিতে ইচ্ছুক, তো প্রাথমিক চিকিৎসার পরে আগরতলায় রেফার করা হবে। আর যিনি মারা গেছেন ওনার নামটা আছে? ওনার নাম দেবাদ্রিতা চৌধুরী, 28 ইয়ার। উনি স্পট ডেড? উনি একদম স্পট ডেড। টোটাল ম্যাম 4 জনকে আনা হয়েছে? টোটাল 4 জনকে আনা হয়েছে, 2 জন মেল, 2 জন ফিমেল, একজন স্পট ডেড। কোথায় থেকে আনা গেছে এরকম কিছু শোনা গেছে? ওরা আগরতলার বাসিন্দা, ওরা এসেছিল আমাদের মাতা বাড়িতে, তারপর ওখান থেকে ওরা রওনাই হয়েছিল, সম্ভবত বাগমা কাছাকাছি এলাকা থেকে ওরা এসেছে, এতটুকুই জানা গেছে, বেশি কিছু তো ওই ব্যাপারে জানা যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটো আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে জাতীয় সড়কে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারি ও নাকা পয়েন্টের অভাবে যান দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শান্তন টিভি। পুলিশের গাফিলতির কারণে মৃতদেহ ময়না তদন্ত না করে শেষকৃত্য সম্পন্ন করল গ্রামবাসী। ঘটনা চাকমাঘাট স্থিত রঙ্গিয়াটিলা এলাকায়। পুলিশের দেখা না পেয়ে মৃতদেহ নিয়ে টানা হিস্ট্রি। দীর্ঘ 5 ঘন্টা ধরে বৃদ্ধের মৃতদেহ হাসপাতালের ইমার্জেন্সির সামনে পড়ে থাকলেও আসেনি পুলিশ। এতে উত্তেজিত হয়ে পড়ে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, চাকমাঘাট স্থিত রাঙ্গিয়াটিলা এলাকার নিজ বাড়ি থেকে 65 বছর বয়সী বৃদ্ধ রবি রায় দেববর্মাকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ পরিবার পরিজনরা শনিবার বিকেল 4টা নাগাদ নিয়ে আসে মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রবি রায় দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় মুঙ্গিয়াগামী থানার পুলিশকে। বিকেল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত দেখা নেই পুলিশের বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবার তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে ছুটে আসে। পরে ছুটে আসে মুঙ্গিয়াগামী থানার পুলিশ ও টিএসআর। এদিকে মৃতদেহ মর্গে রাখার লোক ছিল না মহকুমা হাসপাতালে। অন্যদিকে মুঙ্গিয়াগামী থানার পুলিশের এহেন ভূমিকার ফলে পরিবার পরিজনদের ইচ্ছে থাকলেও হয়নি মৃতদেহের ময়না তদন্ত। পরে পুলিশের সামনে মৃতদেহ ইমার্জেন্সির সামনে থেকে ট্রলি দিয়ে নামিয়ে তুলে দেওয়া হয় অটোরিকশায়। পুলিশ বাধা দান করলে গ্রামবাসীরা চড়া হয় পুলিশের উপর। এ বিষয়টি সাংবাদিককে ফোনে স্বীকার করেছেন মুঙ্গিয়াগামী ব্লক চেয়ারম্যান সুনীল দেববর্মা। আমার সম্প্রতি জামাই আমার শুনছি হাসি সকালে আমার সম্বন্ধে বাড়িতে একটু পূজা ছিল, পূজারা বাড়ি গিয়া একটা নিজের বাড়িতে বলেছি, কোনো বাড়ি করে কোনো বাড়ি করে ঝগড়া করার কিছু নেই। হঠাৎ এমন ঘটনা, হঠাৎ আমি শুনছি, শুনে আমি আপনাছি। নাম কি? নাম রবি দেববর্মা, বয়স 65 বছর, গ্রামবাসীর প্রশ্ন, দীর্ঘ 5-5.5 ঘন্টা কোথায় ছিল পুলিশ? এ কথাগুলি বলে পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে নিয়ে যায়। আর চুপটি মেরে দাঁড়িয়ে সে দৃশ্য চাক্ষুষ করল করিতকর্মা পুলিশ বলে সূত্রের খবর। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দেবাশিস দাসের ভূমিকা নিয়েও এক প্রকার প্রশ্ন দেখা দিয়েছে। একজন চিকিৎসক কিভাবে ময়না তদন্ত ছাড়া মৃতদেহ হাসপাতাল থেকে ছেড়ে দেয়? তাছাড়া প্রশ্ন আরও রয়েছে, প্রকৃতপক্ষে বৃদ্ধের মৃত্যু কি ফাঁসিতে আত্মঘাতী হয়েছে, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? যদিও সূত্রের খবর, রবিবার সকালে মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শান্তন টিভি। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের আসর শুরু হলো উত্তর পূর্বের 7টি রাজ্যে। রাজধানী আগরতলার এনএসআরসিসির ইনডোর হলে রবিবার দুপুরে শুরু হলো যোগাসনের ইভেন্ট। মোট 20টি ক্যাটাগরিতে ইভেন্টগুলো অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে 16টি গেমস অনুষ্ঠিত হচ্ছে আসামে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই গেমসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। রবিবার আগরতলায় যোগাসন ইভেন্টের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব ডক্টর
প্রদীপ কুমার চক্রবর্তী। এই ইভেন্টে মোট 13টি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে। খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ম্যানেজার এবং অফিসিয়াল মিলিয়ে মোট 316 জন প্রতিনিধি এখানে এসেছেন। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, যোগাসনে ইভেন্টের এই আয়োজনে রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের সঙ্গে রয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। ক্রীড়া দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে দপ্তরের সারির শিক্ষকরা এই আসরের সফলতার সঙ্গে শেষ করতে বদ্ধপরিকর, কারণ এই আসর ত্রিপুরা রাজ্যের জন্য যথেষ্ট গর্বের। বাকি যে 7টা স্টেট আছে, এই 7টা রাজ্যে এই ইউনিভার্সিটি গেমসগুলি হচ্ছে। 20টি এরকম ডিসিপ্লিন আছে যে 20টি ডিসিপ্লিনে এই গেম হচ্ছে। আসামে সবচেয়ে বেশি, প্রায় 16টা গেম অনুষ্ঠিত হচ্ছে। বাকি যে স্টেটগুলি আছে একটা করে ইভেন্ট হচ্ছে। ত্রিপুরাতে একটি, আমরা যে এখানে অনুষ্ঠিত করছি আজকে, এটা হচ্ছে যোগাসনা। তো যোগাসনার জন্য ত্রিপুরা রাজ্য চিহ্নিত হয়েছে এবং ত্রিপুরা রাজ্যে আজকে আমরা এখানে এটা চালু করা হলো গেমটা। এটার অফিসিয়ালি এই গেমটার অফিসিয়ালি যে ইনোগ্রেশন, এটা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।